যে দেশের প্রধানমন্ত্রী ধর্মীয় পোশাক পরে গুহায় গিয়ে ধ্যান করতে পারে, পার্লামেন্টে যে সময় দান করে তার চেয়ে বেশি সময় গিয়ে মন্দিরে দান করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। একটা দেশের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক পরে রাজ্য চালাতে পারে, তাতেও কোনো অসুবিধা হয় না। উলঙ্গ হয়ে বিধানসভায় গিয়ে বক্তৃতা করতে পারে, তাতেও কোনো অসুবিধা হয় না। যখন মুসলিম মহিলারা হেজাব দিয়ে তাদের শরীরকে ঢেকে পর্দার সঙ্গে শালীনতার সঙ্গে স্কুল যেতে চায়, পড়তে চায়, শিক্ষা গ্রহণ করতে চায়, তখন হয় অসুবিধা। কর্ণাটকের হাইকোর্ট হেজাব মামলায় রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে হিজাব ইসলামের অংশ নয়। হিজাব ইসলামের অংশ না অংশ নয় সেটা ঠিক করবে কে? কোর্ট ঠিক করবে না ইসলামের নিজস্ব বুক আছে, যে বইয়ে ইসলামে কোনটা অংশ, ইসলামের কোনটা অংশ নেই, সেইটা ইসলামের যে সংবিধান সেখানে আজ থেকে 1500 বছর পূর্বে ক্লিয়ার উল্লেখ করা হয়েছে। ইসলামে কোনটা থাকবে কোনটা থাকবে না সেটা আজ থেকে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই সেটা বলে গেছেন। কোরআন এবং হাদিস ইসলামের অংশ কি, ইসলামের অংশ কি নয় সেটা বলেছে। আজকে ভারতবর্ষে মুসলিম সমাজ ইসলাম মেনে চলতে পারবে না, চলা যাবে না বলে এখানকার উগ্র হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট শক্তি যে নীতি গ্রহণ করেছে, সেই নীতির প্রভাব একটার পর একটা আমাদের কাছে আসছে। কি? প্রথমে 3 তালাক এর রায়, যে মুসলিম মহিলাদেরকে 3 তালাক দেওয়া যাবে না। তারপরে আমরা কি দেখলাম? বাবরি মসজিদের রায় সুপ্রিম কোর্টে, যেখানে সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে এই মসজিদের এর আগে কোনোদিন সেখানে মন্দির ছিল না। সুপ্রিম কোর্ট একথাও স্বীকার করেছে যে এইটা মসজিদ ছিল। তারপরে সেই কোর্টই রায় দিয়েছে যে এই জায়গা এখানে মন্দির তৈরি হবে বলে। তারপরে এখন আসলো হিজাবের রায়। হিজাবের রায়ে বলল যে না, হিজাব ইসলামের অংশ নয়, এটা পড়তে হবে না। এর আগে আমরা বিজেপি সংসদদের মুখে শুনেছি যে নামাজ মসজিদে গিয়ে পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নয়, নামাজ যেখানে খুশি পড়া যায়। আজান ইসলামের অংশ নয়। তাহলে আস্তে আস্তে যাচ্ছে কোথায়? কদিন পরে হয়তো বলবে যে মুসলিমদের শিক্ষার যে অধিকার সেইটা ইসলামের অংশ নয়, শিক্ষিত হলেও হবে না হলেও হবে। এই রকমভাবে পড়ার অধিকার, শিক্ষার অধিকার, এমনকি বেঁচে থাকার যে অধিকারটুকু পরবর্তী পর্যায়ে হয়তো বা কোনো একটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলবে যে এখানে মুসলিমদের বেঁচে থাকারও অধিকার নেই। যেমন তারা আজকে বলেছে যে হেজাব পরা অংশ নয়, মুসলিমদের বেঁচে থাকার যে অধিকার সেটাও হয়তো অংশ নয়। এই এমন একটা দেশে আমরা আজকে বসবাস করছি, যে দেশের প্রধানমন্ত্রী ধর্মীয় পোশাক পরে গুহায় গিয়ে ধ্যান করতে পারে, পার্লামেন্টে যে সময় দান করে তার চেয়ে বেশি সময় গিয়ে মন্দিরে দান করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। একটা দেশের মুখ্যমন্ত্রী ধর্মীয় পোশাক পরে রাজ্য চালাতে পারে, তাতেও কোনো অসুবিধা হয় না। উলঙ্গ হয়ে বিধানসভায় গিয়ে বক্তৃতা করতে পারে, তাতেও কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় কখন? যখন মুসলিম মহিলারা হেজাব দিয়ে তাদের শরীরকে ঢেকে পর্দার সঙ্গে শালীনতার সঙ্গে স্কুল যেতে চায়, পড়তে চায়, শিক্ষা গ্রহণ করতে চায়, তখন হয় অসুবিধা। আমরা এমন এক দেশে আজকে বসবাস করছি। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা কোন দেশে বসবাস করছি? যে দেশের সংবিধান আমাদেরকে সমস্ত অধিকার দিলেও এখানকার যারা সেই সংবিধানকে পরিচালনা করছে তারা একটার পর একটা আমাদের অধিকারকে কেড়ে নিচ্ছে। আমরা কি করব? চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে বসে থাকব? না, এর পূর্বে নবীর অনুসারীরা যেভাবে এ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সামনে দাঁড়িয়েছে, কথা বলেছে, এর বিরুদ্ধে লড়াই করেছে, আমরাও তাই করব। কি করব তা ঠিক করার সময় এসেছে মুসলিম জনগোষ্ঠীর। আমি কদিন আগে দেখছিলাম যে ওয়ার্ল্ড জেনোসাইড ওয়াচ বলে
ইউটিউবে একটা লিঙ্কে, যেখানে কিভাবে আগামীতে ভারতবর্ষের মুসলিম জনগোষ্ঠীকে জেনোসাইড করা হবে সেটা উল্লেখ করা হয়েছে। যে জেনোসাইডের এক একটা ধাপ হচ্ছে এই সমস্ত রায়। এই একটা রায় নয়, আরও অনেকগুলো রায় আসবে। এ রায় শোনার জন্য আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে। তাই দেশের ভাই এবং বন্ধু বোনদের কাছে আবেদন হচ্ছে, আর নয়, চুপ থাকার প্রশ্ন নয়, খাড়া হন, আওয়াজ তুলুন। আপনার একটা আওয়াজ ইয়ে জালেম, ইয়ে ফ্যাসিবাদী শক্তির সমস্ত অপরাধের হয়তো নাশের কারণ হবে। আর আপনার আওয়াজ যদি আপনি না দেন, তাদের যে অপরাধ সেটা আবারও বাড়তে থাকবে। তাই জেগে উঠুন এবং আওয়াজ দিন।